আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে, তোমাদের স্বাস্থ্য সুরক্ষার শিক্ষক। তোমরা জানো যে আমরা আমাদের যেই স্বাস্থ্য সুরক্ষা সেটার তৃতীয় নম্বর অধ্যায়ে আছি, তৃতীয় অভিজ্ঞতা, যেটা নাম হচ্ছে চলো বন্ধু হই। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের সেশন শুরু করি। আজকে সেশন শুরু করার পূর্বে আমরা গত সেশনের যেই রিক্যাপ সেটা সেরে ফেলি। যথারীতি এই কাজটা আমরা সবসময় করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত সেশনে কি করেছিলাম? আমরা ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশন শুরু করেছিলাম, শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম, আমাদের প্রিয় বন্ধুর নানা গুণাবলীর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে আমরা একটি তালিকা তৈরি করেছিলাম, এবং তালিকা তৈরি করে সেটি কি করেছিলাম? আমাদের শ্রেণীকক্ষের নির্দিষ্ট একটি দেয়ালে সেটাকে টাঙিয়ে দিয়েছিলাম। কিভাবে আমরা অন্যের প্রিয় বন্ধু হতে পারবো সে সম্পর্কে আমরা জেনেছিলাম। প্রিয় শিক্ষার্থী, চলো আমাদের চতুর্থ সেশন শুরু করা যাক। শুরুতেই আমরা কি করব? আমরা আমাদের অধ্যায় পরিচিতি সেরে ফেলবো। আমাদের অধ্যায়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই, যেখান থেকে আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হবে 6.3 নম্বর শ্রেণীভিত্তিক যোগ্যতা, যে যোগ্যতার নাম হচ্ছে অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্রের যে ধাপ আছে, সেই ধাপের তৃতীয় ধাপে আমরা পদার্পণ করব, যে ধাপের নাম হচ্ছে বিমূর্ত ধারণায়ন, যার উদ্দেশ্য হচ্ছে অভিনয়, আলোচনা ও উপস্থাপনের মধ্যে দিয়ে সহমর্মিতার গুরুত্ব ও এর বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে ধারণা লাভ করতে পারা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা যে কাজটা সবসময় করি, আমাদের যে কোনো সেশনের শুরুতে আমরা কি করে থাকি? আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করে থাকি। আজকেও এর ব্যত্যয় হবে না। চলো আমরা আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করি। প্রথমেই আমরা কি করব? যখন কোনো কাজ করব, প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে সবসময় অংশগ্রহণ করব। এটা আমরা সবসময় মাথায় রাখবো যে যে কোনো কাজে আমরা কি করব? সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা কোনো দলগত কাজ করব অথবা জোড়ায় কোনো কাজ করব, তখন কি করব? একে অন্যকে সাহায্য করব। ঠিক আছে? এরপরে কি কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনো আমাদের শ্রেণীকক্ষে করব না। এরপরে আমরা একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অপরের ভালো কাজের সবসময় প্রশংসা করব। এই 4টি গুণ যেন আমার এই স্বাস্থ্য সুরক্ষা ক্লাস থেকে তোমরা যাতে এই 4টি গুণ তোমাদের ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে যায়, আমি এটি চাই। কেমন? প্রিয় শিক্ষার্থী, এসো আজকেও আমরা একটি ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশন শুরু করব। এই ব্যায়ামটা তোমরা অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকো, হয়তো তোমাদের সব থেকে পছন্দের ব্যায়ামগুলোর ভিতরে একটি, তাই না? বলো তো কি বলো ব্যায়াম হতে পারে এটা? কোন ব্যায়ামটা হতে পারে? ব্যায়ামের নাম হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, শ্বাসের ব্যায়াম। এটা তোমরা অনেক পছন্দ করো, তাই না? চলো আজকে আমরা আমাদের এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করব। তো নির্দেশনা আমি গতদিন কি করেছি? তোমাদের পছন্দ মতো একটি ব্যায়াম করতে বলেছি। তোমরা অনেকেই নিজেদের পছন্দ মতো একটি ব্যায়াম করেছো, তোমরাই নির্দেশনা দিয়েছো, তোমরাই ব্যায়াম করেছো। কিন্তু আজকে এরকম হবে না। আজকে আবার আমি নির্দেশনা তোমাদের দিব, তোমাদের এই ব্যায়ামটা নিজেদের মতো করে করতে হবে। কেমন? আমরা এই ব্যায়ামের জন্য কি করতে হয় তোমরা সবাই জানো। প্রথমে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিতে হয়, নাক দিয়ে এইভাবে শ্বাস নিতে হয়। তারপরে কি করতে হয়? কিছুক্ষণ শ্বাসটাকে নাক দিয়ে নেওয়ার পরে আটকে ধরে রাখতে হয়, মনে আছে নিশ্চয়ই? তারপরে কি করতে হয়? ধীরে ধীরে সেই শ্বাস যেটা আমরা নাক দিয়ে নিয়েছি মুখ দিয়ে এইভাবে ছেড়ে দিতে হয়, তাই না? হ্যাঁ, সবাই মিলে এই ব্যায়ামটা কতবার করব? আমরা 3 বার এই ব্যায়ামটি সবাই মিলে করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমাদের শ্বাসের ব্যায়াম শুরু করা যাক। তো শ্বাসের ব্যায়াম শুরু করার আগে তোমাদের এখানে এরকম একটা জিনিস আসে, তোমরা সবাই জানো যে যখন এখানে ব্রেথ ইন থাকবে কি করতে হবে? শ্বাস গ্রহণ করতে হবে। যখন হোল্ড বলবে তখন কি শ্বাসটাকে ধরে রাখতে হবে। ব্রেথ আউট বললে কি করতে হবে? শ্বাসটাকে ছেড়ে দিতে হবে, আবার হোল্ড করতে হবে, আবার ব্রেথ ইন বললে এইভাবে শ্বাস গ্রহণ, ধরে রাখা, ছাড়া এইভাবে করতে হবে। মোট কয়বার? 3 বার। তাহলে তোমরা সকলে প্রস্তুত হও। সকলে প্রস্তুত আছো তো? নিশ্চয়ই সকলে প্রস্তুত আছো। তো আমি যখন বলবো শুরু করতে তখন তোমরা শুরু করবে। ঠিক আছে? রেডি? সকলে প্রস্তুত হও। সকলে প্রস্তুত হও।
আমরা এখনই শুরু করব। হ্যাঁ, শ্বাস গ্রহণ করো, শ্বাস গ্রহণ করো, হ্যাঁ ধরে রাখো, এবার আবার শ্বাস ছেড়ে দাও, ধরে রাখো, আবার শ্বাস গ্রহণ করো, এবার আবার ধরে রাখো, আবার শ্বাস ছেড়ে দাও, ধরে রাখো, আবার নাক দিয়ে শ্বাস গ্রহণ করো, ধরে রাখো, কেউ শ্বাস ছেড়ো না, মুখ দিয়ে শ্বাস বের করে দাও। এই তো, ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোমরা করেছো। আমরা এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের পর্যালোচনা করে থাকি সাধারণত, আজকেও এরকম করব। আমরা শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেটার পর্যালোচনা করব। এই যে ব্যায়ামটি তোমরা করেছো, তোমাদের কেমন অনুভূত হয়েছে? অনুভূতিটা কেমন ব্যায়াম করে? অবশ্যই তোমাদের ভালো লেগেছে, তাই না? তোমাদের শরীর ও মনের তোমরা কি কোনো পার্থক্য অনুভব করতে পারছো কিনা ব্যায়ামটি করে? হ্যাঁ, অবশ্যই পার্থক্য অনুভব করতে পারছো। চলো আমরা এই ব্যায়ামের উপকারিতা সম্পর্কে আরো একবার জেনে নেই। এই ব্যায়ামের ফলে আমাদের কি হয়? আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। মূলত এই ব্যায়ামের ফলে কি হয়? আমাদের এই যে শ্রেণীকক্ষে আমরা আরো বেশি মনোযোগী হতে পারি, আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। এই ব্যায়ামের ফলে আমাদের স্থিরতা বৃদ্ধি পায়। আমাদের যদি মন অস্থির হয়ে থাকে, আমাদের স্থিরতা এই ব্যায়ামের ফলে বৃদ্ধি পাবে। এবং এই ব্যায়ামের ফলে আমাদের মানসিক যত চাপ আছে সেই চাপগুলো অনেক অংশে কমে যায়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের চতুর্থ সেশনের বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো শুরু করি। চতুর্থ সেশনে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে জানবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এক্ষেত্রে তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে, চলো সেই নির্দেশনাগুলো ফলো করতে হবে। সকলে প্রস্তুত হয়ে যাও, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আগের সেশনে তোমাদের সবার অংশগ্রহণে তোমরা যে একটি সাধারণ তালিকা তৈরি করেছিলে, আজ আমরা সেই সাধারণ তালিকার বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে পুনরালোচনা করব। কেমন? আমি গত সেশনে বলেছিলাম যে বিভিন্ন গুণাবলী সম্পর্কে আমি তোমাদের জানিয়েছিলাম এবং বলেছিলাম যে এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে বিশদ আলোচনা করব। তোমরা প্রস্তুত থাকো, সেগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি। কেমন? তো এর সাথে আমরা কি করব? এর সাথে মিল রেখে সহমর্মিতার বিষয়টি সম্পর্কে তোমাদের উপস্থাপনা করা হবে। আজকে আমরা নতুন একটা জিনিস জানতে পারলাম, সহমর্মিতা। ঠিক আছে? তাহলে এই সহমর্মিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সহমর্মিতা কি সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? দ্বিতীয় সেশনে আমরা আমার বন্ধু কেন আমার প্রিয় ছকটিতে বন্ধুর বিভিন্ন আচরণে আমাদের কেমন অনুভূত হয় সেটা প্রকাশ করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে তোমাদের বইয়ের একটা ছক ছিল আমার বন্ধু কেন আমার প্রিয়। সেই ছকে আমরা কি করেছিলাম? আমার বন্ধুর কোন কোন আচরণে আমার কেমন অনুভূত হয় সেগুলো সম্পর্কে লিখেছিলাম। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা সেসব অনুভূতিগুলো পুনরায় মনে করার চেষ্টা করব এবং সম্মানিত ফ্যাসিলিটেটর যারা আছেন, সম্মানিত ফ্যাসিলিটেটর তা বোর্ডে লিখে দিবেন। কেমন? তোমাদের অনুভূতি প্রকাশের জন্য তোমাদের 5 মিনিট সময় দেওয়া হবে। ঠিক আছে? আমি যখন বলবো তখন তোমাদের সময় শুরু হবে। আমাদের সম্মানিত ফ্যাসিলিটেটর যারা আছেন তারা এটা লক্ষ্য রাখবেন যে তারা যাতে প্রত্যেক শিক্ষার্থী যারা আছে তারা যাতে তাদের অনুভূতিগুলো সঠিকভাবে ব্যক্ত করতে পারে। কি ব্যাপারে অনুভূতি ব্যক্ত করবে? তাদের এই যে বন্ধু আছে যারা, তাদের প্রিয় বন্ধু সম্পর্কে তারা যে লিখেছে, তাদের আচরণে তারা কেমন অনুভব করে সেই অনুভূতিটা নিজেরা আলোচনা করবে বা প্রকাশ করার চেষ্টা করবে। সম্মানিত ফ্যাসিলিটেটর, আপনি চেষ্টা করবেন তাদের কাছ থেকে এই জিনিসগুলো খুব সংক্ষেপে জেনে নেওয়ার। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের 5 মিনিট সময় দেওয়া হলো তোমাদের অনুভূতি ব্যক্ত করার জন্য। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, ধরে নিচ্ছি তোমাদের অনুভূতি তোমরা খুব ভালোভাবে শেয়ার করতে পেরেছো। আমাদের সম্মানিত ফ্যাসিলিটেটর উনি তোমাদের অনুভূতি সম্পর্কে জেনেছেন এবং এখন আমরা আমাদের পরবর্তী নির্দেশনার দিকে ধাবিত হতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা অনুভূতিগুলোর আচরণগুলো বুঝে বুঝে বলার চেষ্টা করব। ঠিক আছে? আমরা কি করব? এখন আমরা অনুভূতিগুলো ও আচরণগুলো বুঝে বুঝে বলার চেষ্টা করব। ঠিক আছে? এবং বন্ধুদের এই আচরণগুলো আমাদের মনে শান্তি দেয়, এটা কি সত্য কিনা সেটা আমরা যাচাই করার চেষ্টা করব। যে বন্ধুরা আমাদের সাথে বিভিন্ন রকম আচরণ করছে, সেটা কি আমাদের মনে শান্তি দেয়?
বন্ধুরা আমাদের সাথে যে ধরনের আচরণ করছে বা যে ধরনের কথা বলে, আমাদের মনে কি এটা প্রশান্তি সৃষ্টি করে, সেটি আমরা জানার চেষ্টা করব। কেমন? বন্ধুরা আমাদের অনুভূতি বুঝে আমাদের পাশে থাকে বলে আমাদের মন ভালো হয়ে যায়, তাই না? বন্ধুরা মূলত কি করে, আমাকে বোঝার চেষ্টা করে, আমার অনুভূতিকে বোঝার চেষ্টা করে, আমার অনুভূতি বুঝে সে আমার সাথে যে আচরণগুলো করে, মূলত সে কি আমার পাশে থাকার চেষ্টা করে। আমার বিপদে আপদে, আমার ভালো সময় খারাপ সময় সে আমাকে অনুভূতিটা বুঝে কি করে আমার পাশে থাকার চেষ্টা করে। তো এর ফলে যখন তারা আমাদের পাশে থাকে, আমরা মূলত কি এর ফলে আমরা আনন্দ পাই, তাই না? হ্যাঁ, তারা আমাদেরকে ভালোবাসে বলেই আমাদের কখনোই কষ্ট দিতে চায় না। বন্ধুরা কিন্তু আমাদের ভালোবাসে বলেই কিন্তু তারা কখনো কি করে না, আমাদের সহজে কষ্ট দিতে চায় না। তাদের এমন অনুভূতি ও আচরণের দ্বারা আমরা উপকৃত হই। আমাদের বন্ধুরা আমাদের সাথে যে সকল অনুভূতি করে, যেগুলো তোমরা কিছুক্ষণ আগে শেয়ার করেছো, সেই আচরণগুলোর ফলে আমরা কি হই, আমরা মূলত শারীরিক মানসিকভাবে আমরা উপকৃত হই। ঠিক আছে? শারীরিক মানসিকই শুধু না, শারীরিক মানসিক আবেগিক সামাজিক সবভাবেই আমরা উপকৃত হই। আলটিমেটলি কি হয়, আমরা ভালো থাকতে পারি বন্ধুদের এই সকল আলোচনার তাদের এই ধরনের আচরণের ফলে, তাই নয় কি? ঠিক আছে, তাদের এই মনোভাবকে মূলত সহমর্মিতা বলা হয়। আমি তোমাদের বলেছি এর আগে, সহমর্মিতা বা সহমর্মী এই শব্দটা আমরা আজকে নতুন শিখছি, তাই না? নতুন শিখছি, তো এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ। তো তাদের বন্ধুদের যে এই যে তাদের আচরণ আমাদের প্রতি, এই সকল আচরণের সমন্বয়কে মূলত সহমর্মী বলা হয়। তো চলো সহমর্মিতা কি এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। অন্যের অনুভূতি ও পরিস্থিতি বুঝে তার প্রতি আন্তরিক মনোভাব, নিজের অনুভূতির প্রকাশ এবং কথা ও কাজে তার পাশে থাকার নামই হচ্ছে সহমর্মিতা। কি বলছে? অন্যের অনুভূতি ও পরিস্থিতি বুঝে, অন্যের অনুভূতি এবং পরিস্থিতি বুঝে তার প্রতি আন্তরিক মনোভাব, নিজের অনুভূতির প্রকাশ এবং কথা ও কাজে তার পাশে থাকার নামই হচ্ছে সহমর্মিতা। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা আগে ধীরে ধীরে বুঝবো। সহমর্মিতা, এটা আসলে বিষয়টা হচ্ছে, প্রথমে অন্যের অনুভূতি এবং পরিস্থিতিটা বুঝতে হবে। অন্যের অনুভূতি এবং পরিস্থিতি কি করতে হবে? বুঝতে হবে। ধরো তুমি কোনো একটি কাজে খুব বেশি কষ্ট পেয়েছো, এখন কেউ যদি তোমার কাছে এসে কোনো আনন্দের কথা বলে বা তোমার সাথে কোনো দুষ্টামো করার চেষ্টা করে, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমার ওই ক্ষেত্রে আনন্দ লাগবে না। বা কেউ যদি তোমার সাথে একটু তোমার কাছে আসলো, এসে তার কোনো সুখের কথা বলছে, তুমি কোনো একটা কারণে কষ্ট পেয়ে আছো, সে এসে তোমার কাছে কি করছে, একটা সুখের কথা বলছে বা তোমার সাথে একটু দুষ্টামো করার চেষ্টা করছে, এরকম ঘটনা ঘটলে তোমার কিন্তু ওই সময় ভালো লাগবে না। তাহলে তাকে আগে বুঝতে হবে, তোমার কোনো একজন বন্ধু, তাকে আগে কি করতে হবে, তোমার অনুভূতিকে আগে বুঝতে হবে এবং পরিস্থিতিটা বুঝতে হবে। হয়তো এমন হয়েছে তুমি বিকেল বেলাতে সাইকেল চালিয়ে কোথাও গিয়েছো, সাইকেলটা এক জায়গায় রেখে তুমি ক্রিকেট খেলতে গিয়েছো, ফিরে এসে দেখেছো তোমার সাইকেলটা হারিয়ে গিয়েছে। তাহলে নিশ্চয়ই তোমার মনের ভিতরে ভালো লাগা কাজ করবে না, কষ্ট পাবা। হয়তো সাইকেলটা তোমার কাছে অনেক প্রিয়, একটু প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, তোমার ভালো লাগবে না। এই সময় যদি তোমার সেই বন্ধু এসে বলে যে, বন্ধু আমি আজকে ক্রিকেট খেলাতে এত রান করেছি, এই করেছি সেই করেছি, খুব ভালো লাগছে আমার ভেতরে এই কথাগুলো নিশ্চয়ই তোমার কাছে ভালো লাগবে না, তাই না? হ্যাঁ, এক্ষেত্রে কি করা উচিত ছিল, সেই বন্ধুর আগে তোমার পরিস্থিতি, এই কিরে তোর মন খারাপ লাগছে কেন, আজকে তুই এরকম লাগছে কেন, স্বাভাবিকভাবে তো কেমন লাগে না। তখন তুমি কি করবা, স্বাভাবিকভাবে সেই বন্ধুকে বলবে, বন্ধু জানিস আমার শখের সাইকেলটা হারিয়ে গিয়েছে। তখন সে যদি তোমাকে বলে আহা সাইকেলটা হারিয়ে গিয়েছে এই করে, তাহলে কি তোমার সাথে সেও কষ্ট পাচ্ছে, তার মনে একটা হয়তো ভালো লাগার ব্যাপার আছে, সে তোমার সাথে এটা শেয়ার করলো না, তুমি কষ্ট পেয়েছো বিধায় সেও কষ্ট পাচ্ছে। এই যে ব্যাপারটা আছে, এটাই হচ্ছে মূলত সহমর্মিতা। ঠিক আছে, আবার এমন যদি হয় কখনো যে এই বিষয়টা যে অন্যজন এসে তোমার সাথে সহমর্মিতা প্রকাশ করবে, বিষয়টা তা না, তোমারও কিন্তু অন্যের প্রতি সহমর্মী হতে হবে। দেখা গেলো অন্য তোমার কোনো একজন বন্ধু আছে, সে কোনো একটা কারণে মন খারাপ করে আছে, তুমি হয়তো তার কাছে যে তোমার একটা ভালো লাগার কথা বলছো, আমার নাই এটা হয়েছে সেটা হয়েছে, এরকম অনেক সময় ঘটে না, হয়তো পরীক্ষার ফলাফল দিয়েছে, তোমার বন্ধুর রেজাল্ট ভালো হয়নি,
এখন তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে, তুমি যদি তার কাছে যে বলো এই জানিস বন্ধু আমি এই পেয়েছি এটা সেটা, এমন কোনো কথা যদি বলো, তার কাছে কিন্তু নিশ্চয়ই এটা ভালো লাগবে না। তাহলে কি করতে হবে, অনুভূতি এবং পরিস্থিতিটা আগে আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, অনুভূতি পরিস্থিতি বুঝে কি করতে হবে, আন্তরিক মনোভাব প্রকাশ করতে হবে এবং নিজের অনুভূতির প্রকাশ করা এবং অন্যের মানে নিজের অনুভূতিটাও কিন্তু প্রকাশ করার মানসিকতা আমাদের থাকতে হবে এবং কথা ও কাজে তার পাশে থাকবে। শুধু কাজেই তার পাশে থাকলে মানে থাকবে সেটাই সহমর্মী, বিষয়টা এমন না। অনেক সময় হয় অনেকের অনেক কথাও কিন্তু সহমর্মিতা, কথাতেও অনেক সহমর্মিতা প্রকাশ পায়, কথা দিয়েও কিন্তু আমরা মানুষের পাশে থাকতে পারি। ঠিক আছে, অর্থাৎ অন্যের সাথে মানসিকভাবে একাত্ম হওয়াকে সহমর্মিতা বলে। অর্থাৎ বন্ধুর সাথে মানে বন্ধু আনন্দ পেলে আমিও আনন্দ পাচ্ছি, বন্ধু কষ্ট পেলে আমিও কষ্ট পাচ্ছি, আমার আনন্দে বন্ধুও আনন্দ পাচ্ছে, আমার কষ্টে বন্ধুও কষ্ট পাচ্ছে, এই যে সম্পর্কগুলা, এইটাকেই মূলত সহমর্মিতা বলা হয়। মূলত এই সহমর্মিতা এটি একটি মানবিক দক্ষতা, এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি যার মাধ্যমে অনুভূতি, পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে মানুষ পরস্পরকে ভালোভাবে বুঝতে পারে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, তবে মনে রাখতে হবে আমরা কারো পরিস্থিতিতে তার মতো করে অনুভব করতে পারি না। ধরে নাও তোমার কোনো একজন বন্ধুর খুব কাছের একজন কেউ মারা গিয়েছে, অবশ্যই সে খুব কষ্ট পাচ্ছে। এই কষ্টে তুমিও কষ্ট পাবা যে আমার প্রিয় বন্ধুর খুব কাছের মানুষ সে মারা গিয়েছে, তাহলে এখানে কষ্টটা কিন্তু তুমিও পাবা। কিন্তু সে যে পরিমাণ কষ্ট পাচ্ছে, সমপরিমাণ কষ্ট কি তুমি পাবা? নিশ্চয়ই সমপরিমাণ কষ্টটা তুমি পাবা না, তাই না? হ্যাঁ, তাহলে কি মনে রাখবো যে কারো পরিস্থিতিতে তার মতো হুবহু তার মতো অনুভূতি হওয়াটা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু কাছাকাছি হলেও আমাদের অনুভূতিটা থাকতে হবে। ঠিক আছে, তবে তার যে অনুভূতি হচ্ছে সেরকম অনুভূতিতে আমার নিজের মনের অবস্থা দিয়ে তার অনুভূতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তার মানে কি, তার অবস্থানে নিজেকে বসাতে হবে যে আমার কোনো একজন কাছের বন্ধু, তার অমুক স্বজন মারা গিয়েছে, যার ফলে কি হয়েছে, সে যে কষ্টটা পাচ্ছে আমার অনুধাবন করতে হবে। আজ যদি আমার অমুক স্বজন মারা যেত, আমার কেমন অনুভূতি হতো, এইটা বুঝে তার পাশে আমার অবস্থান করতে হবে। এমন না যে আমরা তাকে যে করুণা করব, তার মানে তাকে যে কোনো বিশেষভাবে একটু টেক কেয়ার করলাম, 2 দিন পরে আবার ভুলে গেলাম। এই জিনিসটা হচ্ছে সিম্প্যাথি। ঠিক আছে, সিম্প্যাথি আর সহমর্মিতার ইংরেজি হচ্ছে ইমপ্যাথি। আমাদের হতে হবে ইমপ্যাথেটিক, সহমর্মী হতে হবে। আমাদের শুধু শুধু মানুষের প্রতি সিম্প্যাথি দেখিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, করুণা পাত্র তো কেউ তোমার কাছে হতে চায় না, তোমার কেউ করুণার পাত্র হতে চায় না। তুমি বিপদে পড়েছ, তুমি কি চাইবে? কেউ এসে তোমাকে করুণা দেখাক? এটা কি তুমি কখনো চাইবে? না, তুমি চাইবে যে তোমার বিপদের দিনে কেউ তোমার পাশে থাকুক, বিপদের দিনে পাশে থাকুক। বিপদের দিনে পাশে থাকাটা হচ্ছে সহমর্মিতা, করুণা দেখানোটা হচ্ছে এটা ভালো না। করুণা দেখানো হচ্ছে সিম্প্যাথি, আর পাশে থাকাটা হচ্ছে ইমপ্যাথি। বোঝাতে পারলাম? তাই সে ধারণা থেকে সবসময় আমাদের এই ধারণা ঠিক না হতে, এখানে যে বলছে যে তার যে অনুভূতি হচ্ছে সেরকম অনুভূতিতে আমরা নিজের মনের অবস্থা দিয়ে তার অনুভূতি সম্পর্কে ধারণা করতে পারি, সেই ধারণা সবসময় ঠিক নাও হতে পারে। ধারণা সবসময় ঠিক নাও হতে পারে। তার মতোই যে আমি একদম হুবহু ভেবে নিব, মানে সে হয়তো কষ্ট পেলে একটা কাজ করে, আমি কষ্ট পেলে অন্যভাবে এই কষ্ট পেলে অন্যভাবে কাজ করি, আমি হয়তো আনন্দ হলে আমার ভেতরে সেটাকে অন্যভাবে প্রকাশ করি, অন্যজন আনন্দ হলে অন্যভাবে প্রকাশ করে। তো এই জন্য সবসময় যে সব কিছু এক হবে, সকলের মানসিক অবস্থা এক হবে, সকলের উদযাপনের বিষয়টা যে এক হবে, এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, সচেতনতা ও চর্চার মাধ্যমে মানুষের মধ্যে এই দক্ষতার বিকাশ ঘটে। তাহলে এই যে সহমর্মিতা দক্ষতার বিকাশ কিসের মাধ্যমে ঘটে? সচেতনতা এবং চর্চা। ঠিক আছে, তো এখানে আমি তোমাদের একটা ছবি দেখাবো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এইটাকে বলা হচ্ছে সিম্প্যাথি। সিম্প্যাথি করুণা দেখাচ্ছে, এই ঘটনাটা কি হচ্ছে? করুণা দেখাচ্ছে। আর এটা হচ্ছে ইমপ্যাথি। তাহলে বলো এর আর এর ভিতরে পার্থক্যটা কোথায়? তোমরা এখানে পার্থক্য কি দেখতে পাচ্ছ? কোথায় পার্থক্য আছে দেখি তো, তোমরা ছবির মধ্যে পার্থক্য ধরতে পারো কিনা? ধরতে পারছো
না পারলে আমি দেখো তোমাদের দেখাচ্ছি। আমি বলেছি বন্ধুর দুঃখে বা কষ্টে তার মতো করে অনুভূতি প্রকাশ করতে পারাটা হচ্ছে এমপ্যাথি। ঠিক আছে, তার আনন্দে তার মতো করে ভেবে আনন্দ প্রকাশ করাটাই হচ্ছে এমপ্যাথি। কিন্তু এই দেখো, এই ছেলেটা দুঃখ পেয়েছে, এর ফলে কি হচ্ছে, তাকে যে করুণা দেখাচ্ছে, সহযোগিতা তার পাশে না থেকে করুণা দেখাচ্ছে। কারণ এর দেখো চেহারার এক্সপ্রেশনটা দেখো, চেহারার এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু সে হাসি হাসি মুখেই তার সাথে তাকে যে বোঝাচ্ছে যে যা হয়েছে এটা কোনো ব্যাপার না, এইভাবে সে করুণার পাত্র হয়ে গিয়েছে। এই ছেলেটা এর কাছে করুণার পাত্র হয়ে গিয়েছে। কিন্তু এইখানে ফেসের এক্সপ্রেশনটা দেখো, এ যে কষ্ট পেয়েছে, এর কষ্টের ফলে কি হয়েছে, ও নিজে কষ্ট পাওয়ার একটা চেষ্টা করছে, যার ফলে এই যে দেখো এখানে যে করুণা দেখাচ্ছে, এর মন কিন্তু ভালো হয়নি, ছেলেটার মন ভালো হয়নি, ছেলেটার মুখে কিন্তু হাসি ফিরে আসেনি। কিন্তু এখানে কি হয়েছে, যেহেতু বলেছে যে কোনো সমস্যা নাই, তোর এই বিপদের দিনে আমি তোর সাথে আছি, দেখো এর মুখে কিন্তু হাসি ফুটে গিয়েছে। তাহলে এই হচ্ছে এমপ্যাথি এবং সিম্প্যাথির মধ্যে পার্থক্য। ঠিক আছে, এমপ্যাথি হচ্ছে সহমর্মিতা, আর এখানে কি করুণা, এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই। তাহলে আমরা কখনো কি করব না, কারোর করুণার পাত্র নিজেও হতে চাই না, অপরকেও আমরা করুণা দেখাতে যাব না। অপরের সাথে আমাদের আচরণ কেমন হতে হবে, সহমর্মী আচরণ হতে হবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, এসো জেনে নেই আমাদের কোন কোন আচরণে সহমর্মিতা প্রকাশ পায়। আমরা গতদিনও এই জিনিসগুলো আমরা বলেছি, আজকেও আমরা এটা দেখব, বিশদ আলোচনা আমরা আরো পরবর্তীতে করবো ইনশাল্লাহ। ওকে, অন্যের কথা মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে আমাদের সহমর্মিতা প্রকাশ পায়। ভালো কাজের প্রশংসা করে এবং অন্যকে উৎসাহ প্রদান করা, এর ফলে কি হয়, সহমর্মিতা প্রকাশ পায়। অন্যর অনুভূতি বোঝার চেষ্টা করা, এর ফলে সহমর্মিতা প্রকাশ পায়। আমি অন্যকে ঠিকমতো বুঝছি কিনা সেটা তার কাছ থেকে প্রশ্ন করে দরকার হয় শুনে নেওয়া, যে তুই যে এই কথাটা বললি, বা তুমি যে এই কথাটা আমাকে বললে, বা আপনি আমাকে যে কথাটা বললেন, এর ফলে আপনি কি এইটাই বোঝাতে চেয়েছেন কিনা, বা আপনার যে অনুভূতিটা হচ্ছে আমি কি ঠিক মতো বুঝতে পারলাম কিনা, আপনার অনুভূতিটা দরকার হয় তার কাছ থেকে জেনে নিতে হবে। ঠিক আছে, অন্যের অনুভূতিকে সম্মান করা এবং তাকে কোনো কাজে দোষারোপ না করা। যদি কেউ কোনো ভুল করে ফেলে তবে তাকে দোষারোপ না করে কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং পরে তাকে বুঝিয়ে বলা। অন্যের দুঃখ সুখ আনন্দ কষ্ট, দুঃখ সুখ এগুলো হলে আমার কেমন অনুভূত হয় সেটা তার কাছে প্রকাশ করা। ঠিক আছে, অন্যের কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাওয়া এবং সাধ্যমতো তাকে সহযোগিতা করা। অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা, অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা। অন্য কেউ কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা না বলা বা এমন কাজ না করা। অন্যের কাছে নিজের কোনো ভুল আচরণ করলে সেটার জন্য দুঃখ প্রকাশ করা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা তোমাদের বইয়ের 60 নম্বর পৃষ্ঠা বের করো। 60 নম্বর পৃষ্ঠা বের করে সেখানে আমার সহমর্মী আচরণ নামে একটি ছক আছে, এই যে এরকম একটা ছক তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটি তোমরা বের করো। সবাই ব্যক্তিগতভাবে তোমার 5টি সহমর্মী আচরণ সম্পর্কে নির্দিষ্ট স্থানে তোমরা লিখবে। এই যে 1 2 3 4 5, 5টি স্থানে তোমার ভিতরে যে সহমর্মী আচরণগুলো আছে সে সম্পর্কে এই 5টি স্থানে তোমরা লিখে ফেলবে। কেমন? এজন্য তোমাদের আমি 10 মিনিট সময় দিচ্ছি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের 5টি সহমর্মী আচরণ সম্পর্কে তোমাদের বইয়ের নির্দিষ্ট স্থানে লিখে ফেলেছো। তো আমরা সেশনের শেষে যে কাজটা করি যে আত্মপর্যালোচনা, 3টি প্রশ্নের আলোকে আমরা আত্মপর্যালোচনা করি। আজকেও আমরা একইভাবে 3টি প্রশ্নের আলোকে আত্মপর্যালোচনা করব এবং আমাদের যে নির্দিষ্ট স্বাস্থ্য সুরক্ষার যেই ডায়েরি আছে বা যেই স্বাস্থ্য সুরক্ষার খাতা আছে বা নির্দিষ্ট যে স্থান আছে সেখানে আমাদের এই অনুভূতিগুলো সম্পর্কে লিখব। এটার জন্য তোমাদের সময় দেওয়া হবে 2 মিনিট। 3টি প্রশ্ন তোমাদের মাথায়
তোমাদের অবশ্যই থাকতে হবে যে আজকের সেশন থেকে কোন বিষয়টি নতুন ভাবনা সৃষ্টি করেছে আমার ভিতরে। এরপরে কি, আজকের সেশনের কোন কাজের জন্য আমি নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, এবং পরেরটা হচ্ছে সেশন শেষে আমার অনুভূতি কি। এটা চিন্তা করার জন্য সকলে এখন চোখ বন্ধ করে ফেলো। চোখ বন্ধ করে তোমরা 2 মিনিট তোমাদের সময় দেওয়া হলো, তোমরা এখন ভাবতে থাকো। নিশ্চয়ই তোমরা আত্মপর্যালোচনা করে ফেলেছো, এবং সেই আত্মপর্যালোচনা থেকে তোমরা যা পেলে সেটা তোমরা এখন নিজেদের যে ব্যক্তিগত খাতা বা ডায়েরি, স্বাস্থ্য সুরক্ষার যে খাতা বা ডায়েরি বা যে বন্ধু খাতা আছে সেখানে তোমরা এটাকে লিখে ফেলবে এবং সেটাকে নিয়মিত চর্চা করবে। কেমন? প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নিই আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন। আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন পেন্সিলের প্রয়োজন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের সেশন রিভিউ করে ফেলি। আজকের সেশন আমরা ব্যায়ামের মাধ্যমে, কোন ব্যায়াম? শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশন শুরু করেছিলাম। শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা আজকে চর্চা করেছি। সহমর্মিতা সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। কোন কোন কাজের ফলে আমাদের সহমর্মিতা প্রকাশ পায় তার ধারণা আমরা লাভ করেছি। নিজেদের 5টি সহমর্মী আচরণ সম্পর্কে আমাদের বইয়ের নির্দিষ্ট স্থানে আমরা লিখেছি। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।